প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা একটা শনাক্তকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই শনাক্তকরণ পদ্ধতির নাম হচ্ছে লেসাইন পরীক্ষা। এই পরীক্ষাটা একটা স্পেশাল কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জৈব যৌগের অণুগুলোর মধ্যে যখন আমাদের কাছে হেটারো অ্যাটম থাকে। হেটারো অ্যাটম মানে কি? অর্থাৎ জৈব যৌগের অণুগুলোতে তো সাধারণত কার্বন এবং হাইড্রোজেন থাকে, বাট কার্বন এবং হাইড্রোজেনের বাইরে যখন হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রোজেন বা সালফার বা ফসফরাস এগুলো যখন থাকে তখন তাকে কিন্তু হেটারো জৈব যৌগ বলে। সেই হেটারো জৈব যৌগগুলোর মধ্যে হেটারো অ্যাটম থাকে, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের বাইরের অ্যাটমগুলা। এই অ্যাটমগুলোকে তুমি কিভাবে নিশ্চিত করবা এটা কোন অ্যাটম ছিল? সো ওই পরীক্ষাটা করার জন্য যে পরীক্ষাটা করা হয় তাকে বলা হচ্ছে লেসাইন পরীক্ষা। তো আজকের ক্লাসে আমরা ওই জিনিসটা নিয়ে খুব ডিপলি এবং ডিটেইলস আলোচনা করব। তো চলো দেখা যাক ব্যাপারটা কি। তাহলে এই যে দেখো পরীক্ষাটার নাম যে লেসাইন পরীক্ষার মাধ্যমে মৌল শনাক্তকরণ। এখন এখানে মৌলের কথা বলা হয়েছে, এটা কোথাকার মৌল এইটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। মৌলটা হচ্ছে জৈব যৌগের অণুতে যে মৌলগুলো থাকে তারা। এখন জৈব যৌগ যেন কাকে বলে এটা কিন্তু একটু আগে আমিই বললাম, তবুও চলো আরেকবার লিখে দিই। জৈব যৌগের অণুতে কি থাকে? কার্বন এবং হাইড্রোজেন থাকে। কার্বন এবং হাইড্রোজেন থাকলে তাকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন বলে। আচ্ছা, কখনো যদি কার্বন এবং হাইড্রোজেনের বাইরে অন্য কোনো কিছু থাকে, যেমন ধরো কার্বন এবং হাইড্রোজেনের বাইরে তোমার কাছে আছে কি অক্সিজেন অথবা নাইট্রোজেন অথবা ফসফরাস অথবা সালফার অথবা হ্যালোজেন, তখন ওই ব্যাপারটাকে আমরা বলতেছি কি এই হাইড্রোকার্বনটার জাতক বলতেছি। দেখো এবার এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক এই দুইটা জিনিসকে একত্রে বলতেছে জৈব যৌগ। এখন এইখানে সবগুলো হাইড্রোকার্বনের ক্ষেত্রে বা সবগুলো জৈব যৌগের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেনটা কিন্তু কমন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার অথবা হ্যালোজেন থাকে। এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে হেটারো অ্যাটম। হেটারো অ্যাটম। তাহলে আমাদের লেসাইন পরীক্ষার মাধ্যমে আমরা ওই সকল অ্যাটম বা মৌলকে নির্ণয় করব যা কিনা হচ্ছে হেটারো, অর্থাৎ জৈব যৌগের অণুতে উপস্থিত আছে কিন্তু তারা হচ্ছে এই নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার বা হ্যালোজেন এগুলোর মধ্যে। আচ্ছা, এবার তাহলে দেখা যাক কি কি যেন বললাম, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, হ্যালোজেন। এখন এই সবগুলোকে কি লেসাইন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়? আসলে বলতে গেলে না। নাইট্রোজেনটাকে লেসাইন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়, হ্যালোজেনটাকে করা যায়, সালফারটাকে করা যায়, ফসফরাসটাকে কিছু কিছু ক্ষেত্রে। তবে আমরা এই পর্যায়ে শুধুমাত্র ধরে নিলাম নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এই তিনটাকে আমরা লেসাইন পরীক্ষার মাধ্যমে নির্ণয় করব। তাহলে এবার চলো এই জিনিসগুলোকে নিয়ে কিভাবে নির্ণয় করা যায় এই পদ্ধতিটাকে আরেকটু ডিটেলস দেখে আসি। একটু ব্যাকগ্রাউন্ডটা লাগবে এবং কিভাবে নির্ণয় করতে হবে সেটাও জানতে হবে আর কি। তাহলে আমরা যদি একটু দেখে আসি যে এটাতে কার্যনীতিতে কিভাবে কাজ করে। শুরুতে একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটা জৈব যৌগ নিই এক্সাম্পল হিসেবে CH3Cl, এটার নাম কি? মিথাইল ক্লোরাইড হচ্ছে এটার নাম, মিথাইল ক্লোরাইড। এখন মিথাইল ক্লোরাইড এটা কিন্তু একটা হেটারো জৈব যৌগ। কারণ কি? এখানে কার্বন এবং হাইড্রোজেনের বাইরে এখানে একটা হেটারো অ্যাটম আছে। এখন এই হেটারো অ্যাটমটা ক্লোরিন, তুমি চাইলে হয়তোবা এভাবে ভাবতে পারো, ক্লোরিন তো আছে, আমি তো জানি কোনো একটা হ্যালোজেনকে শনাক্ত করানোর জন্য আমাদেরকে সাধারণত সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়, এটা জানিয়েছে আমাদের বইয়ের মধ্যে। তো তুমি এটার সাথে যখনই এই পুরো যৌগের সাথে এইটাকে বিক্রিয়া দিয়ে এখান থেকে একটা সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তুমি আশা করবা, তখনই তুমি দেখবা এই আশাটায় তুমি একদম নস্যাৎ হয়ে যেতে পারো। কারণটা কি? এটাই ভাবে কাজ করে না। তোমরা কি এটা গেস করতে পারতেছো যে কেন কাজ করে না? কারণ তুমি তো জানো, ঠিকই জানো যে সিলভার নাইট্রেট দিয়ে কাজটা করে, কিন্তু এইভাবে কিন্তু কাজটা করবে না। কারণ হচ্ছে এইখানে যে ক্লোরিনটা যেটা আছে সেই ক্লোরিন কিন্তু অ্যাটম আকারে সমযোজী বন্ধনে আবদ্ধ, আর তুমি যে সিলভার নাইট্রেট দিয়ে ক্লোরিনটাকে নির্ণয় করতে যাও সেই ক্লোরিন আসলে অ্যাটম আকারে না, বরঞ্চ একটা আয়ন আকারে থাকে। টু বি স্পেসিফিক এটা থাকে হচ্ছে একটা অ্যানায়ন আকারে থাকে। তাহলে কাজটা কি?
এই জিনিসটাকে একটা অ্যাটম থেকে আমাকে অ্যানায়নে কনভার্ট করতে হবে, তারপরে আমি যে সেম প্রসেসে যাই, দেন ইট উইল ওয়ার্ক, আদারওয়াইজ এটা কাজ করবে না। তাহলে এইটার জন্য আমাকে প্রসেস মেনটেন করে যাইতে হবে। সিমিলার থিংস গোজ ফর নাইট্রোজেনের ক্ষেত্রে। নাইট্রোজেন নিজে তো আর চার্জিত হয় না, নাইট্রোজেন 3- বা 3+ এরকম তো আর হবে না। তাহলে কি হয়, এই নাইট্রোজেন জৈব যৌগের কার্বনের সাথে মিলে আগে সে অ্যানায়নে পরিণত হয় হচ্ছে সায়ানাইড। সেই সায়ানাইডটাকে পরবর্তীতে এরকম কোনো একটা বিকারক দিয়ে আমাদেরকে শনাক্ত করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে আমরা এই আজকের ক্লাসে বা লেসাইন পরীক্ষাটা বোঝার জন্য শুধুমাত্র এই হ্যালোজেনের মধ্যে ক্লোরিন বা পুরো হ্যালোজেনটাকেই আমরা আসলে ডিটারমাইন করতে পারি আর কি। আচ্ছা, তাহলে এটার জন্য কার্য পদ্ধতি আমাদের কেমন হওয়া উচিত? কার্য পদ্ধতিটা এমন হওয়া উচিত, প্রথমে তোমার কাছে একটা জৈব যৌগ নিতে হবে। আচ্ছা, নিলাম, আমি একটু লিখে লিখিয়ে বলি। আমার কাছে একটা জৈব যৌগ নিতে হবে, একটা জৈব যৌগ নিলাম। সেই জৈব যৌগটাকে ধরে নিলাম, আমি যে জৈব যৌগটা নিয়েছি সেটা হচ্ছে CH3X, একদম এটার সাথে সিমিলার করে নিয়েছি। কারণ এইটাকে তো কনভার্ট করতে হবে। তাহলে উপায় কি? দ্বিতীয় ধাপে তুমি যেটা করবা, এই পুরো CH3X এই জিনিসটাকে, যৌগটাকে তুমি কি করতেছো, ধাতব সোডিয়ামের সাথে নিয়ে একটা ফিউশন টিউবের মধ্যে নিবা। কোথায় নিবা? ফিউশন টিউবে নিবা। এখন ফিউশন টিউব কি জিনিস? ফিউশন টিউব হচ্ছে এমন এক ধরনের টিউব যাকে কিনা তুমি যদি কখনো আগুনের শিখার মধ্যে ধরো, তাহলে ওই গ্লাসটা লাল বর্ণের হয়ে যায়, কিন্তু গ্লাসটা ওই সময় ফেটে যায় নাই, বাট লাল টকটকে হয়ে গেছে। তুমি দেখেছো মনে হয়, লোহাকে যখন আগুনের মধ্যে আমরা ধরতেছি, একটা সময় যাওয়ার পর অনেক লাল হয়ে যায়, লাল টকটকে হয়ে যায়। ঠিক ওই রকম একটা গ্লাসের তৈরি টিউব আছে, যেখানে তুমি এই CH3X এবং সোডিয়ামটাকে নিয়ে যদি হিট দাও, তাহলে ওইরকম লাল টকটকে হয়ে যাবে। যখনই এই লাল টকটকে হয়ে যাবে, দেন ওই লাল টকটকে হওয়া সোডিয়াম এবং CH3X এটাকে আউট করে নিয়ে আসো। নিয়ে আসার পরে একটা মর্টার নাও, একটা মর্টার নাও। আচ্ছা, মর্টার নাও, ভারী কি শব্দ হয়ে গেল। তো এটাকে ধরো একটা গোল পাত্রের মধ্যে নিয়ে কোনো একটা ভারী শেল দিয়ে তুমি ধরতে পারো, এটা একটা ভারী যন্ত্র দিয়ে নিতে পারো, কোনো একটা কাঠ নিতে পারো, এরকম নিয়ে তুমি এখানে তাকে কি করতেছো, ওই লাল হয়ে যাওয়া টিউবটাকে ভেঙে ফেলতেছো। তো এখানে মর্টার দিয়ে তুমি কি করতেছো, এটাকে গুঁড়া করে ফেললা বা ভেঙে ফেললা আর কি। তাহলে ভেঙে ফেললে কি হইলো, এই সোডিয়াম CH3X এই জিনিসটা একটা সলিউশনের মধ্যে চলে গেছে, রাইট? আচ্ছা, তাহলে 4 নাম্বারটা কি হলো, আমি পানি দিয়ে যখনই মর্টার থেকে এই সলিউশনটাকে আউট করে নিয়ে আসলাম, তাহলে আমি একটা সলিউশন পেলাম, তাহলে এই সলিউশনের মধ্যে আমার থাকলো তাহলে কি, এবার কিন্তু সোডিয়াম CH3X, আবার এখানে ওয়াটার আছে, সবকিছু মিলাই ওই এক্সটা কিন্তু আর অ্যাটম নাই, রাইট? নাও এই সলিউশনে সে কি আকারে আছে, Na+X- এভাবে আছে। এবার কিন্তু আমি গুড টু গো, অর্থাৎ এই X- যেটা পেলাম, সেই এই X- এর সাথে এটাকে নির্ণয় করার জন্য আমি একটা বিকারক ইউজ করতেছি। দেখো, এরকম কোন কোন আয়নের জন্য কোন কোন বিকারক ইউজ করবা, এর জন্য কিন্তু আলাদা নিয়ম আছে। এর নিয়মটা হচ্ছে আবার কোথায়, এই দ্রাব্যতার গুণফলের সাথে সম্পর্কিত। সো ওই ব্যাপারটাকে তোমাকে আলাদা করে জানতে হবে। তুমি যদি না জানো তাও কোনো সমস্যা নেই, সাধারণত তোমার কলেজের ল্যাবে এটা অলরেডি প্রোভাইড করা থাকে, যে হ্যালাইডগুলোকে তুমি শনাক্ত করবা হচ্ছে এই বিকারক দিয়ে, তুমি সায়ানাইডকে শনাক্ত করবা হচ্ছে ওই বিকারক দিয়ে, এভাবে। তাহলে এই হ্যালাইডটাকে শনাক্ত করতেছি আমরা সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে। যখন তুমি সিলভার নাইট্রেট দ্রবণ দিবা, তখন তুমি দেখবা সিলভার এর সাথে X এরকম একটা জিনিস তৈরি হবে, সাথে আলাদা করে নাইট্রেট নামে আয়নটা পাওয়া যাবে। তাহলে এই যে সিলভার এর সাথে X বলতে হ্যালোজেন যেটা তৈরি হয়েছে, এই জিনিসটা সাধারণত একটা অধক্ষেপ তৈরি করে। অধক্ষেপের চিহ্ন হিসেবে আমি এরকম নিচের দিকে তীর চিহ্ন দিয়ে বুঝাইছি। এবার দেখো, তুমি তো এখানে জানো না এক্সটা কি। ধরে নিলাম তোমার কাছে যে যৌগ নিয়ে তুমি কাজ করতেছো, ওইটার মধ্যে X বলতে তোমার কাছে ছিল Cl, AgCl। আচ্ছা, অথবা তোমার কাছে আছে AgBr, অথবা তোমার কাছে আছে AgI বা আয়োডিনটা। তো মোটামুটি আমাদের বইগুলোতে এতটুকু জানলে হয়ে যায়
তাহলে আমরা এই পর্যন্তই দেখি। এই যে সিলভার ক্লোরাইডের, এটা যে সিলভার ক্লোরাইডই ছিল, তুমি এটা বুঝবা কিভাবে? বুঝবা হচ্ছে এর অধক্ষেপের কালারটা দেখে। যদি অধক্ষেপের কালারটা সাদা টাইপের একটা অধক্ষেপ পড়ে যায়, তখন তুমি বুঝবা এটা ছিল হচ্ছে সিলভার ক্লোরাইড। আর যদি সাদা টাইপের না পড়ে যদি একটু হলদে বাদামি, হ্যাঁ, একটু হলুদ টাইপের দিলাম বা হলদে বাদামি কোনো একটা অধক্ষেপ পড়ে, তাহলে তুমি বুঝবা এখানে ছিল কি সিলভার ব্রোমাইড। তাহলে তুমি ঠিক সেম উপায়ে কোনো একটা জৈব যৌগিক অণুতে সালফাইড আছে কিনা এটা নির্ণয় করতে পারবা, সায়ানাইড আছে কিনা মানে নাইট্রোজেন আছে কিনা এটা নির্ণয় করতে পারবা। তাহলে এইভাবে জিনিসটা কাজ করে। তাহলে কাজ করার পদ্ধতিটাকে আরেকবার সামারাইজ করি, যে প্রথমে জৈব যৌগটা যেটাকে তুমি অ্যানালাইসিস করতে চাও তা নেওয়ার পরে তুমি একটা ফিউশন টিউবের মধ্যে নিয়ে টকটকে লাল পর্যন্ত জিনিসটাকে হিট দেওয়ার পরে এটাকে মর্টারের মধ্যে নিয়ে এসে একদমই ভেঙে চুরে একদম কাইন্ড অফ ফিনিশ করে নেওয়ার পরে এটাকে সলিউশন মেক করো। সেটা তোমার কাছে একটা মাদার সলিউশন, তুমি যদি এইটাকে আগের থেকে না জানো কি আছে, তুমি মাদার সলিউশন বের করে নিয়ে এটাকে তুমি ভিন্ন ভিন্নভাবে টেস্ট করতে পারো। তো টেস্ট করার জন্য তোমাকে এরকম করে বিকারকের সহযোগিতা নিতে হবে। এখানে শুধুমাত্র আজকের ক্লাসে আমি এখানে হ্যালোজেনটাকে দিয়ে একটা উদাহরণ দেখিয়েছি। তো আশা করছি তুমি আর বুঝতে পেরেছ, এবং তুমি যদি কখনো কোনো একটা ল্যাবরেটরির মধ্যে গিয়ে সেম প্রসেসটাই করতে চাও, তখন তোমার কাজটা হবে কি এই প্রসেসটাকে ফলো করা। এবং এখানে তোমাকে এক্সট্রা করে যা জানতে হবে যে কোন আয়নটাকে, কোন নেগেটিভ আয়নটাকে আমাকে শনাক্ত করার জন্য কোন বিকারকটাই নিতে হবে। এখানে মাথায় রাখার বিষয় হচ্ছে এইটা যে জৈব যৌগের মধ্যে কোনো একটা হেটারোটম থাকা মানেই যে আমি বিকারকটা দিয়ে দেবো, ব্যাপারটা কিন্তু এমনটা না। ওই জৈব যৌগের মধ্যে থাকা মৌলটাকে আগে তার অ্যানায়ন ফর্মে নিয়ে যাইতে হবে, যেমন হ্যালাইডকে নিয়ে গেছি আমরা, ঠিক এভাবে নিয়ে যাওয়ার পরে তাকে শনাক্ত করতে হবে। তো আশা করছি এই পুরো প্রসেসটা তোমার ভিজুয়ালাইজেশনে অনেক সহযোগিতা করবে, এবং পরবর্তীতে তোমার এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন আসে বা কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, সেটা তোমাকে অনেক অ্যাডভান্টেজ দেবে। সো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শুভকামনায়, ধন্যবাদ।